ভূপতির চোখে তার চারিদিকের চেহারা সমস্ত বদল হয়ে গেল। সংসারের যে অংশ থেকে মুখোশ খসে পড়ল সেদিকটা দেখে আতঙ্কে ভূপতির শরীর কণ্টকিত হয়ে উঠল। হঠাৎ বন্যা এসে পড়লে ভীত ব্যক্তি যেখানে সকলের চেয়ে উচ্চচূড়া দেখে সেখানেই যেমন ছুটে যায়, সংশয়াক্রান্ত বহিঃসংসার থেকে ভূপতি তেমনই বেগে অন্তঃপুরে প্রবেশ করল। মনে মনে বলল, আর যাই হোক, চারু তো আমাকে বঞ্চনা করবে না। চারু তখন খাটে বসে কোলের ওপর বালিশ এবং বালিশের ওপর খাতা রেখে ঝুঁকে পড়ে এক মনে লিখছিল। ভূপতি যখন নিতান্ত তার পাশে এসে দাঁড়াল তখনই তার চেতনা হল। তাড়াতাড়ি তার খাতাটা পায়ের নিচে চাপিয়ে বসল। মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা বোধ হয়। চারু এমন অনাবশ্যক সত্বরতার সঙ্গে তার লেখা গোপন করল দেখে ভূপতির মনে বাজল। ভূপতি ধীরে ধীরে খাটের ওপর চারুর পাশে বসল। চারু তার রচনা স্রোতে অনপেক্ষিক বাধা পেয়ে এবং ভূপতির কাছে হঠাৎ খাতা লোকাবার ব্যস্ততায় অপ্রতিভ হয়ে কোনো কথায় জগিয়ে উঠতে পারল না। সেদিন ভূপতির নিজের কিছু দেবার বা বলবার ছিল না। সে রিক্ত হস্তে চারুর কাছে প্রার্থী হয়ে এসেছিল। চারুর কাছ থেকে আশঙ্কাধর্মী ভালোবাসায় একটা কোনো প্রশ্ন, একটা কিছু আদর পেলে তার ক্ষত যন্ত্রণায় ওষুধ পড়ত। কিন্তু হ্যাদে লক্ষ্মী হইল লক্ষ্মী ছাড়া। এক মুহূর্তের প্রয়োজনে প্রতিভা ভাণ্ডারের চাবি চারু যেন কোনোখানে খুঁজে পেল না। উভয়ের সুকঠিন মৌনে ঘরের নীরবতা অত্যন্ত নিবিড় হয়ে আসলো। খানিকক্ষণ নিতান্ত চুপচাপ থেকে ভূপতি নিঃশ্বাস ফেলে খাট ছেড়ে উঠল এবং ধীরে ধীরে বাইরে চলে আসলো। সেই সময় অমল বিস্তর শক্ত শক্ত কথা মনের মধ্যে বোঝাই করে চারুর ঘরে দ্রুত পদে আসছিল। পথের মধ্যে অমল ভূপতির অত্যন্ত শুষ্ক বিবর্ণ মুখ দেখে উদ্বিগ্ন হয়ে থামল। জিজ্ঞাসা করল, দাদা, তোমার অসুখ করেছে? কিছু হয়নি অমল। এবারে কাগজে তোমার কোনো লেখা বেরোচ্ছে কি?